এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত এটি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আইএস কোনো গালফ স্টেটকে আক্রমণ করেছে। আমরা আইএসের আক্রমণ ইউরোপে দেখেছি, আমরা আইএসের আক্রমণ ইরাকে দেখেছি, কিন্তু কাতার, সৌদি আরব, ওমান এই সকল দেশে কিন্তু এখনো কোনো আক্রমণ হচ্ছে না। সুতরাং এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আইএস ওদেরকে আক্রমণ করছে। যাই হোক, আমরা সিরিয়া নিয়ে আলাপ করছিলাম। সিরিয়ার প্রাইম মিনিস্টারটি দেখো, অনেক সময় যেটি হয়, যেহেতু প্রেসিডেন্টকে নিয়ে অনেক মাতামাতি হচ্ছে, তাই প্রশ্নটি প্রেসিডেন্টে না হয়ে চালাকি করে প্রাইম মিনিস্টারের নাম জিজ্ঞেস করা হয়। তাই তোমাদের কাছে প্রথম কর্তব্য হচ্ছে এই নামটি শিখে রাখা, অর্থাৎ ইমাদ খামিস, যে কিনা সিরিয়ার প্রাইম মিনিস্টার, তার নামটি তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে যে কারেন্সিটি রয়েছে সিরিয়ার, এটিও তোমাদেরকে জেনে নিতে হবে। আমরা জানি আরবের বেশিরভাগ রাষ্ট্রেরই কারেন্সি হয়ে থাকে সিরিয়ান ডলার। এই সিরিয়ান ডলার হচ্ছে সিরিয়ার কারেন্সি। আরবের অন্যান্য দেশে আমরা সাধারণত রিয়াদ বা রিয়াল বা দিনার এই ধরনের মুদ্রা দেখে থাকি, কিন্তু সিরিয়াতে এটি একটি আশ্চর্যজনক বিষয় যে তারা ডলার এখানটাতে ব্যবহার করে থাকে। এইবার তোমাদের কাছে একটি কুইজ আছে, তা হচ্ছে এই স্লাইডটিতে একটি ভুল তথ্য দেওয়া আছে। এই ভুল তথ্যটি তোমাদের খুঁজে বের করতে হবে। এই সমগ্র স্লাইডটিতে একটি ইচ্ছাকৃত ভুল তথ্য আমি দিয়েছি, এই ভুল তথ্যটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আরিফার হোসেন ইতোমধ্যেই ভুল তথ্য ধরে ফেলেছেন। ভাইয়া আপনাকে কিন্তু ধরতে বলি নাই, অন্যদেরকে ধরতে বলেছিলাম। যাই হোক, আরিফার হোসেন ভাইয়া সবার আগে ধরেছে, তাও আমি বলছি না, আমি বাকিদেরকে আরও একটু সময় দিব যাতে তোমরা তথ্যটি ধরে ফেলো। হ্যাঁ, জামি মোহাম্মদ, তুমি সঠিক করেছো। অর্থাৎ এখানটাতে ডলার হবে না, এটা হবে সিরিয়ান পাউন্ড। এইটা তোমাদেরকে যে কারণটাতে দেখালাম সেটি হচ্ছে, কারেন্সি সংক্রান্ত যখন প্রশ্ন আসে তখন এভাবে করেই তোমাদেরকে কনফিউজ করা হবে। পাউন্ডের সাথে ডলার থাকতে পারে, তার সাথে দিনার থাকতে পারে। আরব কান্ট্রি থাকলে আমরা খুব সহজেই দিনার দাগিয়ে দিই, বা ডলার যেহেতু আরও অনেক বেশি কমন তাই আমরা ডলার দাগিয়ে দিই। তোমরা মনে রাখবে, সিরিয়ার ক্ষেত্রে এটি ডলার বা দিনার না, বরং এটি পাউন্ড। এই কনফিউশনটি তোমাদের যাতে ভবিষ্যতে আর না হয়। অনেকেই কিন্তু আমার ভুলটি ধরিয়ে দিতে সাহায্য করেছো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মেক শিওর যে এই ধরনের কনফিউশন যাতে তোমার মূল পরীক্ষা না হয়। প্রতিটি কারেন্সির প্রশ্নতেই এই ধরনের কনফিউশন আমরা দেখতে পারি। ডলার এবং পাউন্ডের মধ্যে একটি বড় ধরনের কনফিউশন হয়। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে সিরিয়ার ক্ষেত্রে সচেতন থাকবে, কারণ এখান থেকে প্রশ্ন হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এই বছর আরেকটি চাঞ্চল্যকর রাষ্ট্রের নাম হচ্ছে তুরস্ক। তুরস্ক নিয়ে কিন্তু অনেক আলাপ হচ্ছে, তার কারণ হচ্ছে সম্প্রতি তুরস্কে একটি মিলিটারি কু হয়েছে। তোমাদের কাছে প্রথম যে প্রশ্নটি থাকবে তা হচ্ছে, কুটি কত তারিখে হয়েছে এবং কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে হয়েছিল। কু কত তারিখে হয়েছে এবং কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে হয়েছিল, এই প্রশ্ন দুটির উত্তর তোমাদের কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, একজন রাজধানী বলতে পেরেছো, ভেরি গুড, আনকারা। আমরা কিন্তু কমন একটা মিস্টেক করি যে এটিকে আমরা মনে করে থাকি ইস্তানবুল। ইস্তানবুল কিন্তু তুরস্কের এখন আর রাজধানী নেই। তুরস্কের বর্তমান রাজধানী কিন্তু আনকারা। অর্থাৎ এই ভুলটি কিন্তু করা যাবে না। আসিফ প্রিয় প্রেসিডেন্টের নামটিও লিখে দিয়েছে। প্রেসিডেন্টের পুরো নামটা আমি এখানটাতে লিখে দিই, রিসেপ তাইপ এরদোয়ান। রিসেপ তাইপ এরদোয়ান, সে কিন্তু অনেক কট্টর ইসলামপন্থী একজন নেতা, এবং তিনিও তার রাষ্ট্রকে যথেষ্ট পরিমাণ শোষণ করেন। যেটা বলছিলাম, অনেক সময় প্রেসিডেন্টের নাম না এসে প্রাইম মিনিস্টারের নাম চলে আসে, তাই প্রাইম মিনিস্টারের নামটিও আমাদেরকে জেনে রাখতে হবে। প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে বিনালি ইলদ্রিম। এটির আরব যে উচ্চারণটি তা আরও বেশি জটিল এবং আরও বেশি কঠিন। ইংরেজির কাছাকাছি উচ্চারণ হচ্ছে বিনালি ইলদ্রিম। কারেন্সির প্রশ্নটি আবারও বারে বারে আসছে, কারণ কারেন্সি অনেক বেশি কাজে আসে। কারেন্সি হচ্ছে টার্কিশ লিরা। এবং সর্বশেষে এই উত্তরটি অনেকে করেছো, এটি হয়েছিল 15 এবং 16 জুলাই 2016। অর্থাৎ এই সবগুলি তথ্য কিন্তু টার্কির জন্য
খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং তথ্য বলি টার্কি সম্বন্ধে। টার্কি ওই দেশগুলোর একটি যা এশিয়া এবং ইউরোপ উভয় জায়গাতেই অবস্থান করে। এশিয়া এবং ইউরোপ এই বোথ কন্টিনেন্টে অবস্থান করে এরকম দেশ হচ্ছে টার্কি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে তুরস্কের কোন শহর এশিয়া এবং ইউরোপকে কানেক্ট করে? কোন শহরটিতে আমরা অর্ধেক এশিয়া এবং অর্ধেক ইউরোপ পাই, সেটি তোমাদের কাছে প্রশ্ন থাকবে। একজন জিজ্ঞেস করছে কু মানে কি? কু কথাটির মানে হচ্ছে অভ্যুত্থান। এটি আমি আগেও একটি ক্লাসে তোমাদের কাছে ব্যাখ্যা করেছিলাম। কু মানে হচ্ছে সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থান, যেখানটাতে রাষ্ট্রযন্ত্রকে ছেদ করে ছিঁড়ে ফেলা হয় বা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয় রাতারাতি, সেটিকে বলা হয় হচ্ছে কু। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে তুরস্কের কোন শহরটি এশিয়া এবং ইউরোপ? হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছ। সঠিক উত্তর ইস্তানবুল। অসাধারণ একটি শহর, কিন্তু সম্প্রতি আমরা সেখানটাতেও দেখেছি যে কিভাবে করে জঙ্গি হামলা হয়েছে। তুরস্ক কিন্তু আইএসের বিরুদ্ধে অবস্থান করছে অনেক দিন ধরেই, এবং এই কারণটাতেই আইএসের সঙ্গে তাদের ব্যাপক বিরোধ চলতে দেখা গিয়েছে। আমরা কিন্তু ইম্পর্টেন্ট রাষ্ট্রগুলি কাভার করছি, তাই তোমার ফ্রেন্ডরা যাতে ইম্পর্টেন্ট কান্ট্রিগুলি মিস না করে, তাই তাদেরকে এই ক্লাসটিতে ইনভাইট করো, যাতে আমরা সবাইকে নিয়ে ক্লাসটি করতে পারি। আবারও একই ড্রিল। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, এই পতাকাটি কার? এই পতাকাটি কার পতাকা? কোন রাষ্ট্রের পতাকা এটি? এই উত্তরটি আমার মনে হয় না অনেক কঠিন একটি উত্তর, সুতরাং আমি লিখে দিই, এটি ইরানের পতাকা। ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র, এবং এই রাষ্ট্রটি সম্প্রতি এরকম কোনো যুদ্ধের মধ্যে না পড়লেও এখানটাতে আমরা কয়েক বছর আগে প্রেসিডেন্টের পালাবদল হতে দেখেছি। এখানটাতে ইরানের ক্যাপিটাল বলে একটি প্রশ্ন করেছি আমি, এই ক্যাপিটালের উত্তরটাও তোমাদের কাছে জানতে চাচ্ছি। অনেকে লিখেছে এটি আফগানিস্তান। না, এটি আফগানিস্তানের পতাকা না, এটি ইরানের পতাকা। হ্যাঁ, ইরানের ক্যাপিটাল তোমাদের কাছে জানতে চাচ্ছি। ইরানের ক্যাপিটাল তেহরান। তোমরা কিন্তু আমার সঙ্গে পাল্লা দিয়ে একটু পিছিয়ে পড়ছো, তাই তোমাদেরকে আরও একটু দ্রুত লিখবার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, এখন সবগুলি উত্তর আসতে শুরু করেছি। তাহলে আমরা এই প্রিভিয়াস প্রেসিডেন্ট আর কারেন্সি ব্যাপারটিও জেনে নিব। প্রিভিয়াস প্রেসিডেন্ট প্রশ্নটা আমি এখানটাতে অ্যাড করেছি এই কারণে যে আগে যে প্রেসিডেন্ট ছিলেন উনি অত্যন্ত ডার্ক সাইডে একজন প্রেসিডেন্ট ছিলেন। উনি ছিলেন একদম আপোষহীন। উনি আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে কখনো আপোষ করতেন না, এবং সেই কারণটিতে অনেক সময় তাকে বিভিন্ন বিশ্ব সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে, কিন্তু তিনি তবুও কখনো আপোষ করেননি। আমি এই সবগুলি উত্তরই কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাই। সবাই এখন তেহরান উত্তর দিচ্ছে। তেহরান উত্তরটি আমরা পেয়ে গিয়েছি। আমরা প্রেসিডেন্ট এবং প্রিভিয়াস প্রেসিডেন্ট এই দুটো উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। প্রিভিয়াস হচ্ছে মাহমুদ আহমেদিনেজাদ। মাহমুদ আহমেদিনেজাদ উনি একজন আপোষহীন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বর্তমানে যিনি প্রেসিডেন্ট উনি যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করেছেন। উনি ওনাদের যে নিউক্লিয়ার প্ল্যান রয়েছে সেটি যুক্তরাষ্ট্রের সাথে রিভিল করবার জন্য রাজি হয়েছেন, এবং ইন্টারন্যাশনাল ইন্সপেকশন সেখানটাতে তিনি অ্যালাউ করে দিয়েছেন, যেটি বছরের পর বছর আহমেদিনেজাদ ডিনাই করে এসেছেন। হ্যাঁ, প্রেসিডেন্টের উত্তরটিও পেয়ে গিয়েছি, হাসান রুহানি। আচ্ছা, আর কারেন্সি হচ্ছে ইরানিয়ান রিয়াল। আমাদেরকে এখন একটু দ্রুত মুভ করতে হবে, কারণ ক্লাসের খুব বেশি সময় আমাদের হাতে আর বাকি নেই। যদিও তোমরা যদি থাকতে পারো আমি ক্লাসটি দীর্ঘায়িত করতেই পারি, ডিপেন্ড করবে যে তোমরা কতজন ক্লাসটি দীর্ঘায়িত করতে চাও। তোমরা কারা কারা চাও ক্লাসটি আরও লম্বা হোক, কারা কারা ক্লাসটি এনজয় করছো সেটি আমাকে একটু জানাও। আমি পাবলিক ভোটিংয়ের উপরে ডিপেন্ড করে ক্লাসটির দৈর্ঘ্য নির্ধারণ করব, কারণ আমার কাছে আজকে অনেক কন্টেন্ট রয়েছে, আমি চাইলে পড়াতে পারি। তোমরা কারা কারা চাও আমি আজকে 1 ঘন্টার উপর একটি ক্লাস নেই? যদি তোমরা যথেষ্ট পরিমাণে চাও তাহলে অবশ্যই আমি ক্লাসটি কন্টিনিউ করব। তারপরে রাষ্ট্রটি চলে এসেছে, এই রাষ্ট্রটির নাম ইরাক। ইরাক আরও একটি রাষ্ট্র যেখানটাতে গত অনেক বছর ধরেই যুদ্ধ চলছে,
সেই সাদ্দামের পতনের পর থেকে সেখানটাতে কিন্তু খুব স্থিতিশীল কোনো অবস্থা আমরা দেখতে পাইনি। তোমাদের কাছে একই প্রশ্নগুলো আবারও থাকছে, ক্যাপিটালকে, প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে এবং কারেন্সিকে। ক্যাপিটাল আমরা অনেকেই জানি, ক্যাপিটাল হচ্ছে বাগদাদ। এই প্রেসিডেন্টের নামটি আমরা খুব বেশি শুনতে পাই না, কারণ রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা খুব বেশি নয়, তিনি একজন ব্যর্থ শাসক হিসেবে আমাদের কাছে পরিচিত হয়েছেন। এই প্রেসিডেন্টের নাম হচ্ছে ফুয়াদ মাসুম। দেখো, একটু অপরিচিত নামগুলি কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তোমার কাছে বাশার আল আসাদ নামটি কিন্তু জানতে চাওয়া হবে না, কারণ বাশার আল আসাদ নামটি এখন সবাই জানে। এই যে ফুয়াদ মাসুম নামটি আমরা অনেকেই জানি না, সুতরাং এই নামটা আরও বেশি ইম্পর্টেন্ট, এই নামটি তোমাকে মনে রাখতে হবে। প্রাইম মিনিস্টার হচ্ছে হায়দার আল আবাদি। এগেইন আরও একটি আননোন নেম, আমরা খুব বেশি একটা শুনি না, কিন্তু ইম্পর্টেন্স অনেক। প্রথম কারণ, তিনি ইরাকের প্রাইম মিনিস্টার, যেটি এই মুহূর্তে একটা হটস্পট। এবং দ্বিতীয় কারণ হচ্ছে তার নামটি আমরা অনেকেই জানি না। একটু কঠিন প্রশ্ন যদি করতে চান পরীক্ষক, তাহলে কিন্তু তিনি এই প্রশ্নটি করতেই পারেন। এবং সবশেষে ইরাকি দিনার। এই দিনার হচ্ছে ইরাকের কারেন্সি, অর্থাৎ মুদ্রা। আশা করি এই পর্যন্ত আমরা কম্প্রিহেন্ড করতে পেরেছি। আমরা আরবের সংক্রান্ত যে আলোচনা ছিল সেটির শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যে রাষ্ট্রটির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব তা হচ্ছে এই রাষ্ট্রটি। এই রাষ্ট্রটি হচ্ছে সৌদি আরবিয়া, বা KSA দিয়ে লেখা হয়। KSA দিয়ে লেখা হয় কারণ তাদের পূর্ণাঙ্গ নাম হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া, যেখানটাতে কিনা আমরা হজের জন্য যেয়ে থাকি। এই রাষ্ট্রটিতে অত্যন্ত পবিত্র ভূমি, কিন্তু সৌদি আরবের রাজনৈতিক যে ভূমিকা তা অনেক বেশি প্রশ্নবিদ্ধ। তারা বরাবরই ইসলামিক স্টেটকে সমর্থন দিয়ে এসছে এবং অনেক অনৈতিক কর্মকাণ্ড তাদের আমরা দেখতে পেয়েছি মধ্যপ্রাচ্যে। তোমাদের কাছে আবারও একই তিনটি প্রশ্ন, ক্যাপিটাল কি, কিং কে এবং কারেন্সি কি। দেখতে পাচ্ছ এখানটাতে প্রেসিডেন্ট থাকে না, এখানটাতে কিং বা বাদশাহ থাকে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল কি, কিং কে এবং কারেন্সিটি কি। হ্যাঁ, তোমার প্রতিচ্ছবি একবার তিনটা উত্তরই দিয়ে দিয়েছে। ক্যাপিটাল হচ্ছে রিয়াদ। আজকে তোমার প্রতিচ্ছবি অনেক ভালো পারফর্ম করছে। কিং ভাইয়ের নাম হচ্ছে সালমান, বাদশাহ সালমান। উনি অসম্ভব পরিমাণ অর্থ সম্পত্তির মালিক এবং সৌদি আরবের বেশিরভাগ ব্যবসায়ী এই রাজ পরিবারের নিয়ন্ত্রণে থাকে, বিশেষ করে তেল সংক্রান্ত যে সকল ব্যবসা রয়েছে। এবং কারেন্সি আমরা অনেকেই জানি, রিয়াল বা সৌদি রিয়াল হচ্ছে তাদের কারেন্সি। এইবার চলো আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আরব থেকে অনেক অনেক দূরে একটি অনেক বড় বড় দেশ রয়েছে, সেই বড় দেশের বড় একটি ঘটনায় চলে যাই। তা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নির্বাচন। 2016 সালের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেই ঘটনাটিকে কেন্দ্র করে অনেক নাটক মহানাটক হয়ে যাচ্ছে। তোমাদের কাছে এইটিও জেনারেল নলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্লাইডটিতে যতগুলি ক্যান্ডিডেট ছিল সেই প্রত্যেকটি ক্যান্ডিডেটেরই আমি চেহারা দেবার চেষ্টা করেছি। তোমরা যারা যারা এই ক্যান্ডিডেটদের নাম জানো, এক এক করে ক্যান্ডিডেট কারা কারা ছিল সেই নামগুলি আমাদেরকে একটু জানাতে শুরু করো। অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এই বছর যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে যাচ্ছে, সেই ইলেকশনে ক্যান্ডিডেট কারা কারা সেটা আমাদেরকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, অনেকেরই এই টপিকটা পছন্দ হচ্ছে। সৈয়দ রিফাত বলছে তেল মাখা পাবলিক। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ইউএস ইলেকশন আমাদের সকলেরই, অনেক দেশেরই আমাদের ভবিষ্যতের সাথে ইনভলভ। আপনি এটা পছন্দ করেন আর না করেন, ইউএসএতে কে প্রেসিডেন্ট হচ্ছে এতে আমাদের সমগ্র পৃথিবীর অনেক কিছু যায় আসে। প্লাস আমাদের জেনারেল নলেজে অনেক সময় এখান থেকে প্রশ্ন হয়, এবং বিশ্বের যেহেতু একটি অনেক বড় একটি নির্বাচন, সেখান থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। মোহাম্মদ নাফিজ লিখেছেন হিলারি ট্রাম্প। খান সৌমিক, তোমার ভাই আমার ভাই ট্রাম্প ভাই। হ্যাঁ, উনি ট্রাম্পের একজন মহাসমর্থক। হ্যাঁ, অনেক উত্তরে আসছে বার্নি স্যান্ডার্স। আসলে এই মুহূর্তে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কেউ নেই, কারণ বাকি সবাই ছিটকে পড়েছে। তার আগে বার্নি স্যান্ডার্স ছিলেন, মার্কো রুবিও ছিলেন, জেব বুশ ছিলেন, সেখানটাতে আরও অনেক ক্যান্ডিডেটই এখানটাতে
উপস্থিত ছিলেন, কিন্তু এই মুহূর্তে সবাইকে ছাপিয়ে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পই কিন্তু টিকে আছেন। এই স্লাইডে লক্ষ্য করবার মতো আরও দুটো বিষয় কিন্তু রয়েছে, তা হচ্ছে এই প্রতীক দুটো, এটি এবং এটি। আমরা যেমন বাংলাদেশে ধানের শীষ এবং নৌকা দেখে অভ্যস্ত, যুক্তরাষ্ট্রের মানুষও এই হাতি এবং গাধা দেখে অভ্যস্ত। এই হাতি হচ্ছে রিপাবলিকান পার্টি, আর এই গাধা হচ্ছে ডেমোক্র্যাট, এদের প্রতীক। চিন্তা করো, বাংলাদেশে যদি গাধা কারোর প্রতীক হতো তাহলে তাদেরকে আমরা কি পরিমাণ পচাতাম। কিন্তু যুক্তরাষ্ট্রে বছরের পর বছর এই ডেমোক্র্যাটরা কিন্তু এই গাধা পদক নিয়েই নির্বাচন করে আসছে, এবং রিপাবলিকানরা এই হাতি পদক নিয়েই কিন্তু নির্বাচন করে আসছে। এই প্রতীক দুটিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার আসো আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের কিছু খুঁটিনাটি জেনে নেই। প্রথম যে খুঁটিনাটিটি আমাদের জানতে হবে তা হচ্ছে ইলেকশনের তারিখ কবে, অর্থাৎ কত তারিখে নির্বাচনটি হতে যাচ্ছে। রাহাত আরও ভালো কিছু নাম লিখছে, স্কট ব্র্যাডলি, হ্যাঁ তিনিও আরেকজন ছিলেন ক্যান্ডিডেট হিসেবে। ড্যারেল ক্যাসেলের নাম এসছে, থ্যাংক ইউ। আর তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে নির্বাচনের তারিখটি কবে, অর্থাৎ চূড়ান্ত নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, এই তারিখটা আমাদেরকে জানা। অনেক সময় তারিখ থেকে কিন্তু প্রশ্ন হয়। তোমাদের কাছে ক্লু হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার খুব কাছাকাছি সময়ে। হ্যাঁ, রাহাদুল ইসলাম অনিক সঠিক উত্তর দিয়েছে। রাহাদুল ইসলাম অনিক লিখেছে নভেম্বর 8, 2016, এটি সঠিক উত্তর। আরেকটি তথ্য তোমাদের জানতে হবে, তা হচ্ছে ইলেকটোরাল কলেজ কয়টি। আমার যতদূর মনে পড়ে, আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই বছর এই প্রশ্নটি এসেছিল যে ইলেকটোরাল কলেজের সংখ্যা কতটি। এই জিনিসটা একটু ব্যাখ্যা করে বলি, তোমরা অনেকেই ইলেকটোরাল কলেজের মানে হয়তো বুঝতে পারছো না। সেটি হচ্ছে ইলেকটোরাল কলেজ হচ্ছে আমাদের আমাদের জাতীয় নির্বাচনে যেরকম 300টি আলাদা আলাদা আসন থাকে এবং প্রত্যেকটি আসনের ভিত্তিতে মোট ভোট গণনা না করে আসন গণনা করা হয়, সেই হিসাবেই এই ইলেকট্রাল কলেজ রয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ কে কয়টি ইলেকট্রাল কলেজে জয়লাভ করলো তার উপরে নির্ভর করবে আলটিমেটলি প্রেসিডেন্ট কে হবে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ইলেকট্রাল কলেজ কয়টি। রাহাদুল ইসলাম অনিক আবারও সঠিক উত্তর দিয়েছ, মোট কলেজ হচ্ছে 538টি। এই 538টির মধ্যে প্রেসিডেন্ট হতে হলে ন্যূনতম 270টি তোমাকে পেতে হবে, অর্থাৎ 270টি তোমাকে অবশ্যই পেতে হবে। এইবার আসো আমরা আমাদের যে প্রধান দুজন ক্যান্ডিডেট আছেন তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। প্রথম যে চেহারাটি দেখাবো, সম্প্রতি ইন্টারনেটের একজন মহা সেন্সেশন, ভদ্রলোকের নাম ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমরা নানা ধরনের হাসি রসিকতা তামাশা করেছি এবং দেখেছি, কিন্তু সত্যি কথা হচ্ছে যতই হাসাহাসি করি না কেন তিনি কিন্তু শেষ পর্যন্ত এই মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। সুতরাং তাকে নিয়ে আর হাসাহাসি করবার সুযোগ নেই, তাকে আমার সিরিয়াসলি নিতে হবে। প্রথম যে প্রশ্নটি তার সম্বন্ধে, তা হচ্ছে তার অর্গানাইজেশনের নাম কি। তিনি যে একজন বিলিয়নিয়ার, তিনি কোন অর্গানাইজেশন থেকে বিলং করেন, তার প্রতিষ্ঠানের নাম কি। তিনি মূলত দুটো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন। একটা হচ্ছে অর্গানাইজেশনের নাম ট্রাম্প অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনে তিনি চেয়ারম্যান, অর্থাৎ তার পিতা কর্তৃক এস্টাবলিশড, এবং তার ব্যক্তিগত অবদানও হয়তো কিছুটা আছে। তিনি মূলত একজন ব্যবসায়ী হিসেবে তিনি হঠাৎ রাজনীতি করতে শুরু করেছেন। এছাড়া তিনি প্রায়শই ট্রাম্প এম্পায়ারের কথা বলে থাকেন, যেটি একটি মাল্টি ডিমেনশনাল বিজনেস। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তার সম্বন্ধে, সেটি হচ্ছে তার বাবার নাম। তার বাবার নামটা অনেক সময় গুরুত্বপূর্ণ, কারণ তিনি আসলে এই সম্পত্তির বেশিরভাগ তৈরি করে গিয়েছিলেন, যার উপরে আজকে ডোনাল্ড ট্রাম্প এত বেশি অহংকার করেন তার অর্থ টাকা পয়সা নিয়ে। তার বেশিরভাগই কিন্তু তার বাবা ফ্রেড ট্রাম্পের তৈরি করে যাওয়া। সুতরাং ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে বেসিক কিছু তথ্য তোমার আরও জেনে নিতে হবে। আমি কিন্তু আজকের ক্লাসটিতে তোমাদেরকে মূলত আগ্রহ সৃষ্টি করবার জন্য ক্লাসটি নিচ্ছি, যাতে তোমরা এই জিনিসগুলি নিয়ে আরেকটু রিসার্চ করো। তুমি যদি নিজ উদ্যোগে রিসার্চ না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পিছিয়ে পড়বে। সুতরাং এই কয়টা
ইনফরমেশন নিয়েই ভর্তি পরীক্ষা দিতে যেও না, এর আশেপাশে যত তথ্য আছে সেগুলিও একটু দেখে নিও। আমি কিন্তু তোমাদের সঙ্গে সপ্তাহে ক্লাস প্রায় মাত্র একটা দুটো, তাই তোমরা চেষ্টা করবে ক্লাসের বাইরেও একটু নলেজ গ্যাদার করতে। এই ভদ্রমহিলাকে কিন্তু আমরা বেশ আগে থেকেই চিনি। এই ভদ্রমহিলার বেশ কিছু পরিচয় রয়েছে। এই ভদ্রমহিলার পরিচয় হচ্ছে উনি একসময় ফার্স্ট লেডি ছিলেন। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ফার্স্ট লেডি মানে কি? ফার্স্ট লেডি এই কথাটার মানে কি? তিনি একজন ফার্স্ট লেডি ছিলেন। ফার্স্ট লেডি কথাটির মানে কি? সম্ভবত কোরিয়া এবং মালয়েশিয়া থেকেও কেউ কেউ এই ক্লাসটিতে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। 10 মিনিট স্কুল শুধু বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাস না, আস্তে আস্তে বাংলাদেশের বাইরেও বের হতে শুরু করেছে। আমি রিয়েলি গ্ল্যাড অ্যান্ড গ্রেটফুল টু অল মাই স্টুডেন্টস। তোমরা এই ক্লাসটিকে সবার কাছে ছড়িয়ে দিতে অসংখ্য সাহায্য করেছো, তাই তোমাদের উদ্দেশ্যে বিনম্র অভিবাদন। প্রেসিডেন্টের ওয়াইফ, ট্রু। ফার্স্ট লেডি কথাটার মানে হচ্ছে যিনি কিনা প্রেসিডেন্টের ওয়াইফ হন। ইনার আরও একটি প্রথম বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে, চিন্তা করো, 1776 সালে 1776-এ ইউএসএ স্বাধীন হয়, তারপরে এত বছর কেটে গেল, তিনি ফার্স্ট ওমেন ক্যান্ডিডেট। তার আগে কোনো ওমেন ক্যান্ডিডেট ছিল না কিন্তু, অর্থাৎ চূড়ান্ত প্রতিযোগিতায় তার আগে কোনো নারী ক্যান্ডিডেট ছিলেন না। অর্থাৎ বুঝতে পারছো যে উনি যদি প্রেসিডেন্ট হয়ে যান তাহলে কিন্তু তাহলে কিন্তু আরও একটি বড় ইতিহাস হয়ে যাবে। একজন বলছে যে প্রশ্ন করতে হবে। আচ্ছা, তোমাদের যেহেতু তোমরা কোয়েশ্চেন চাচ্ছই, তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কুইজ রয়েছে। হিলারি ক্লিন্টনের বর্তমান রাষ্ট্রীয় পদ কি? অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনে তার পদটি কি? বারাক ওবামার আন্ডারে তার প্রশাসনের নাম কি? অর্থাৎ তার পজিশনের নাম কি? সরি। হ্যাঁ, রাহাত বলেছে হাজব্যান্ড প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সত্যি কথা। কাজী নাজিব জিজ্ঞেস করেছে ফার্স্ট লেডি কি হবে যদি হিলারি প্রেসিডেন্ট হয়? না, সেক্ষেত্রে ফার্স্ট লেডি হবে না, মনে হয় ফার্স্ট জেন্টলম্যান টাইপের কিছু একটা হইতে পারে, সেটা হবে আমাদের বিল ক্লিন্টন। একজন বলছে পররাষ্ট্র নীতি। না, পররাষ্ট্র নীতি কিন্তু কোনো পদ না। রাহাত বলেছে সেক্রেটারি। আরেকটু স্পেসিফিক হতে হবে, কি সেক্রেটারি? এই পদটির নাম হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ তিনি বহির্বিশ্বে রাষ্ট্রের ভাবমূর্তি কি হবে, বাইরের দেশে যুদ্ধনীতি কি হবে, এই নির্বাচনের বছরে কিন্তু ইউএসের নির্বাচন বা যে দেশে নির্বাচন হোক না কেন, ভারতের নির্বাচনের বছরে ভারতের নির্বাচন, সেই বছরের নির্বাচনগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। শামীর মুনতাজির জিজ্ঞেস করেছে যে মনিকা লিউইন্সকির কি হবে? মনিকা লিউইন্সকি আসলে কিছু হবে না। মনিকা লিউইন্সকির সাথে বিল ক্লিন্টনের একটি প্রেমের সম্পর্ক ছিল অনেক অতীতকালে, কিন্তু তার সাথে আসলে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সুতরাং তিনি রাজনৈতিকভাবে ইনভলভ না। আরেকটি গুরুত্বপূর্ণ বিশ্ব টপিকে চলে এসেছি। যেহেতু তোমরা আমার সাথেই আছো, সেহেতু আমি ক্লাসটি আরেকটু দীর্ঘায়িত করলাম। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সাথে থাকবার জন্য। এখনকার টপিক হচ্ছে রিও 2016, অর্থাৎ এই অলিম্পিকে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তা আমরা একটু আস্তে আস্তে জেনে নিব। প্রথম যে তথ্যটি তোমাদের জানা দরকার তা হচ্ছে এটি কততম অলিম্পিক। এটি 31st অলিম্পিক্স। এটি 31তম অলিম্পিক গেম, অর্থাৎ এর আগে আরও 30টি অলিম্পিক হয়ে গিয়েছে। যেহেতু নাম থেকেই দেখতে পাচ্ছ কোথায় হয়েছে, এটি ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে হয়েছে অলিম্পিকটি, অর্থাৎ এই অলিম্পিকটি 31তম অলিম্পিক। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় আসে, তা হচ্ছে আইওসি এই কথাটির ফুল ফর্ম কি এবং এর প্রেসিডেন্টকে। এই প্রশ্ন দুটির উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আইওসির ফুল ফর্ম কি এবং এর প্রেসিডেন্ট কি? অনেকে টপিকটিকে অ্যাপ্রিসিয়েট করছো, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম অলিম্পিক নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে, এবং অলিম্পিক নিয়ে কিন্তু অনেক প্রশ্নও হয় অনেক বছর, বিশেষ করে যেই বছর অলিম্পিক থাকে সেই বছরে কিন্তু অলিম্পিক নিয়ে অনেক প্রশ্ন হয়। মোহাম্মদ হাসান সঠিক উত্তর হয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। কমিটি বানানটা একটু খেয়াল করবে তোমরা, কমিটি বানানটা খুবই অদ্ভুত। MITT সব কিছু ডাবল ডাবল আছে, এই জিনিসটা একটু খেয়াল করবে। নামের এই বানানগুলি কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এই প্রেসিডেন্টের নাম হচ্ছে, এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট আছেন তার নাম হচ্ছে টমাস বাখ। এই ভদ্রলোকের নাম হচ্ছে টমাস বাখ। অর্থাৎ এই ইনফরমেশনগুলি কিন্তু অলিম্পিকের জন্য গুরুত্বপূর্ণ। এইবার তোমাদেরকে খুবই চমৎকার একটা স্লাইড দেখাবো। এই স্লাইডে অনেক ইন্টারেস্টিং কিছু প্রথম ঘটনা রয়েছে যা এই অলিম্পিকের আগে আর হয় নাই। তোমাদেরকে 3টা ফ্ল্যাগ দেখাচ্ছি। এই 3টা ফ্ল্যাগের একটি বিশেষত্ব রয়েছে। তোমাদের কাছে এই 3টা ফ্ল্যাগের সাথে অলিম্পিকের এইবারের বিশেষত্ব কি এটা তোমাদের কাছে জানতে চাচ্ছি। এই 3টা ফ্ল্যাগ তোমাদেরকে একটু ক্লু দেই। এই 3টি ফ্ল্যাগ আগে অলিম্পিকে কখনো দেখা যায় নাই। এই 3টি ফ্ল্যাগে কি ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আমাদেরকে একটু জানাও। তোমরা কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও যে এই 3টি ফ্ল্যাগের সাথে 2016 সালের রিও অলিম্পিকের সম্পর্কটা কি। মেঘ চৌধুরী জানতে চাচ্ছ কোন কান্ট্রি, আমিও তোমার কাছে সেটাই জানতে চাচ্ছি, কোন কান্ট্রি। তৌহিদুল আসিফ, থ্যাংক ইউ সো মাচ। এই যে ফ্ল্যাগটি, এটি হচ্ছে ফার্স্ট রিফিউজি অ্যাথলিট টিম। আমরা সিরিয়া নিয়ে যে পড়াশোনাটা করলাম সেখান থেকে কিন্তু দেখলাম যে এই বর্তমানে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটি ঘটছে তা হচ্ছে অসংখ্য রিফিউজির সৃষ্টি হচ্ছে সিরিয়ার ক্রাইসিস থেকে। ইরাক থেকে অনেক রিফিউজি চলে আসছে। এই অলিম্পিকে সর্বপ্রথম রিফিউজিদের একটি টিমকে কম্পিট করতে দেওয়া হয় এবং আমরা সেই কারণে অলিম্পিক কমিটির কাছে কৃতজ্ঞ যে তারা এই দূর দেশ থেকে পালিয়ে আসা এই মানুষগুলোকে শুধুমাত্র আশ্রয় দেননি, বরং জীবনের পারপাস খুঁজে বের করবার মতো একটি উপলক্ষ করে দিয়েছেন। খেলাধুলা, অলিম্পিক, অ্যাথলেটিক্স এগুলো কিন্তু মানুষকে জীবনের নতুন পারপাস করে দেয়। সুতরাং এই যে অলিম্পিকে তারা পার্টিসিপেট করতে পারলো 2016 সালে, এটি সমগ্র বিশ্বের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। শুধুমাত্র এদের জন্য না, আমাদের জন্য একটি বড় অ্যাচিভমেন্ট। আমরা মানবতাকে, বিশ্ব মানবতাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। বাকি যেই দুটো দেশকে আপনি দেখতে পাচ্ছেন এরাও সর্বপ্রথম এসেছে। এই রাষ্ট্রটির নাম হচ্ছে সাউথ সুদান। এই রাষ্ট্রটি খুব বেশি দিন হয়নি যে স্বাধীন হয়েছে, সুদান থেকে তারা স্বাধীন হয়েছে, 4-5 বছর হয়েছে তারা স্বাধীন হয়েছে। এবং এই রাষ্ট্রটির নাম হচ্ছে কসোভো। এই রাষ্ট্র দুটো আগে কখনো অলিম্পিকে অংশগ্রহণ করেনি, এই বছরই সর্বপ্রথম অলিম্পিক গেমসে তারা অংশগ্রহণ করেছে। আজকে রাত্রের সর্বশেষ স্লাইড। আজকে যদিও তোমাদের সাথে ক্লাস করতে অনেক বেশি ভালো লাগছে, তবুও ক্লাসটি আজকে শেষ করতে হবে। সর্বশেষ স্লাইডে একটি প্রায় গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে পদক তালিকা। পদক তালিকা ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা জানা থাকলেই মোটামুটি স্পষ্ট হয়। তোমাদেরকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, আমি চলে যাওয়ার পরে যে কাজটি করবে তা হচ্ছে মাইকেল ফেলপস এই ভদ্রলোকের পদক সংখ্যা আমাকে একটু জানাবে। পদক কয়টি? এই প্রশ্নটি আমি তোমাদের কাছ থেকে এখন উত্তর নিব না, আস্তে আস্তে উত্তর নিব। তুমি কমেন্টে লিখতে থাকো যে মাইকেল ফেলপস এর পদক সংখ্যা কি। আমি আশা করছি যে মাইকেল ফেলপস আসলে কি করে এটি তোমরা জানো। তিনি একজন বিশ্ববিখ্যাত সাঁতারু। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে মাইকেল ফেলপসের টোটাল পদক সংখ্যা কি। এছাড়া এই বছরের যে তালিকাটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে যুক্তরাষ্ট্র 46টি স্বর্ণপদক এবং 121টি মোট পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে গ্রেট ব্রিটেন এবং চায়নার অবস্থান রয়েছে। অনেকেই লিখছো 23, 28। দেখি বাকিদের উত্তর আমি সঠিকভাবে দেখতে থাকবো। মাইকেল ফেলপস একটা ক্লু দিয়ে দিই, এই বছর তার টোটাল পদক সংখ্যা হচ্ছে 6টি। ক্লাসটি প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, তোমরা উত্তর করতে থাকো। ক্লাসটি যে সকল বন্ধু এখনো পর্যন্ত দেখতে পারেনি আজকের চমৎকার ক্লাসটি, তাদের সাথে প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তোমাদের জন্য আমার কাছে ছোট্ট আরেকটা সারপ্রাইজ আছে। এটি আমার ক্লাসের এতক্ষণ যে সারপ্রাইজগুলি দিয়েছি তার চেয়ে অনেক বড় একটা সারপ্রাইজ। সেই সারপ্রাইজটির নাম হচ্ছে আয়মান সাদিক। আয়মান সাদিক আমাদের প্রিয় বন্ধু এবং সিইও। সে আজকে রাত 10টায়
একটি সারপ্রাইজ লাইভ ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হবে। অর্থাৎ আয়মান সাদিকের ক্লাসটি আজকে 10টায়, বহুদিন পরে সে 10 মিনিট স্কুলে অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর ফিরছেন এবং এটি আয়মান সাদিকের প্রথম লাইভ ক্লাস। অর্থাৎ আজকে এই ক্লাসটি প্লিজ কেউ মিস করবে না। আজকে আয়মান সাদিক কি বলতে চায় সেই জিনিসটি দেখবে এবং আয়মান সাদিককে জানিয়ে দিবে যে তোমরা সাকিব ভাইয়ের ক্লাসটি কতটা এনজয় করেছো। আজকে আমরা অনেক গুরুগম্ভীর বিষয় নিয়ে সমগ্র ক্লাসটি করেছি। আশা করি আয়মান, তোমাদের সবার প্রিয় আয়মান ভাই এই মুডটাকে একটু হালকা করবে। স্টে টিউনড, আর মাত্র 1 ঘন্টা রয়েছে ক্লাসটির। তোমরা এই ফাঁকে ডিনার, নামাজ যা যা আছে সব কিছু শেষ করে আসো এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আয়মান সাদিকের 1 ঘন্টা পরে ক্লাসটি জয়েন, আরও বেশি পড়াশোনা করবে এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়তে ভুলবে না। আমি আজকে তোমাদেরকে যা কিছু পড়িয়েছি এর বেশিরভাগ তথ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি সংগ্রহ করেছি। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সটি যদি তুমি ভালো মতো ঘেঁটে দেখো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই জিনিসগুলি করতে পারবে। অর্থাৎ পরীক্ষার খুব বেশি সময় বাকি নেই, তোমরা আজকে থেকে আরও জোরসোর লাগিয়ে পড়তে শুরু করে দাও এবং জেনারেল নলেজকে যথেষ্ট পরিমাণে সময় দাও। আর 10 মিনিট স্কুলে আমরা যেভাবে করে সবসময় বলি, নেভার স্টপ লার্নিং। দেখা হবে বিজয়। থ্যাংক ইউ।